হ্যালো স্টুডেন্টস, পালসার কমার্স ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি গত ভিডিওতে ক্যাশ বুক নিয়ে ডিটেইলসে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে ডিটেইলসে বলব যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট জিনিসটা কি? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট কি জন্য তৈরি করা হয়? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করার কি প্রসেস আছে? এবং তার সাথে প্র্যাকটিক্যাল প্রবলেম কিভাবে করতে হবে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টে? ক্যাশ বুক এবং পাসবুকের মধ্যে কেন ডিফারেন্স হয়? এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব এবং সেই সঙ্গে প্র্যাকটিক্যাল প্রবলেম কিভাবে করতে হবে সেই বিষয়তেও আজকের ভিডিওতে ডিটেইলসে আলোচনা করব। তোমরা ধৈর্য ধরে ১ম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবে এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা আমার এই ভিডিওটি তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। চলো বেশি কথা না বলে আজকে শুরু করে দিই। আজকের ভিডিওতে ১ম এ আমরা আলোচনা করব যে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট জিনিসটা কি? আরো একটা কথাও তোমাদের বলে রাখি যে আজকের ভিডিওতে আমি ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের পার্ট 1 নিয়ে আলোচনা করছি। এর পরের ভিডিওতে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টের পার্ট 2 নিয়েও আলোচনা করব। তো ১ম এ আমরা জানবো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট জিনিসটা কি? যেটাকে বাংলায় বলা হয় ব্যাংক জমার সংগতি বিধায়ক বিবরণী। এই জিনিসটা কি সেটা আমাদের ডিটেইলসে আগে জানতে হবে। ১ম কথা হচ্ছে যে তোমরা জানো যে একজন ব্যবসায়ী তার যে ডবল কলাম ক্যাশ বুক মেইনটেইন করে সেখানে সে যে ব্যাংক কলামটা রাখে সেই ব্যাংক কলমে টাকা ব্যাংক রিলেটেড ট্রান্সেকশনস গুলো তারা রেকর্ড করে। কি বললাম একজন ব্যবসায়ী সে যে ক্যাশ বুক মেইনটেইন করে সেই ক্যাশ বুকের ডবল কলম ক্যাশ বুকে সে ব্যাংক আর ক্যাশ এই দুটো কলম রাখে এবং সেখানে ব্যাংক কলমে ব্যাংক রিলেটেড ট্রান্সেকশনস গুলো সে ব্যবসায়ী তার নিজের ক্যাশ বুকের রেকর্ড করে। ঠিক আছে? আর সেই একই জিনিস পাসবুকে ব্যাংক মেইনটেইন করে। অর্থাৎ একজন ব্যবসায়ী যে ব্যাংকের সাথে যে ট্রান্সেকশনস গুলো করছে সেটা তার ক্যাশ বুকের ব্যাংক কলমে লেখে আর ব্যাংক সেই একই ট্রান্সেকশনস গুলো তার পাসবুকের রেকর্ড করে। তাহলে কোনো একটা নির্দিষ্ট দিনে ক্যাশ বুকের ব্যাংক কলমের ব্যালেন্সের সাথে পাসবুকের ব্যালেন্সের একই ব্যালেন্স হওয়া উচিত, মানে ব্যালেন্স মিলে যাওয়া উচিত। কিন্তু বেশ কিছু কতগুলো কারণের জন্য ক্যাশ বুকের ব্যাংক কলমের কোনো একটা নির্দিষ্ট দিনে ক্যাশ বুকের ব্যাংক কলমের ব্যালেন্সের সাথে পাসবুকের ব্যালেন্সের মেলে না, গড়মিল দেখা যায়। সেই গড়মিলের কারণগুলি দেখিয়ে আমরা যে বিবরণী প্রস্তুত করি তাকে ব্যাংক জমার সংগতি বিধায়ক বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বলে। দেখো আমরা লিখেছি কোনো একটি নির্দিষ্ট দিনে ক্যাশ বুকের ব্যাংক ব্যালেন্সের সাথে পাসবুকের ব্যালেন্সের গড়মিলের কারণগুলো দেখিয়ে, অর্থাৎ ক্যাশ বুকের ব্যালেন্সের সঙ্গে পাসবুকের ব্যালেন্স কেন মিলছে না সেই কারণগুলো দেখিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকেই বলে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট বা বিআরএস। ঠিক আছে? ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টকে শর্ট ফর্মে বিআরএস বলা হয়। এখন আমাদের ভালো করে জানতে হবে যে কেন এই গড়মিলটা হয়। প্রথম কথা একটু দেখো এই জিনিসটা তোমাদের ক্যাশ বিআরএস করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে। সেটা হচ্ছে ক্যাশ বুক। ক্যাশ বুক কে মেইনটেইন করে? না ক্যাশ বুক মেইনটেইন বাই দ্য ট্রেডার। দেখতে পাচ্ছ? যে ব্যবসায়ী সে তার বইতে ক্যাশ বুক মেইনটেইন করে এবং ক্যাশ বুকের যে ব্যাংক কলম সেটা নিয়েই আমাদের এখানে কাজ। তো কি হচ্ছে টাকা ব্যাংকে জমা করলে বা কোনো চেক আমরা আমাদের কাছে কোনো চেক আসলে বা চেক আমরা ব্যাংকে জমা করলে আমরা কি করি সেইটাকে ক্যাশ বুকের ডেবিট দিকের ব্যাংক কলমে রেকর্ড করি। কি বললাম? টাকা ব্যাংকে জমা করলে বা চেক আসলে বা চেক জমা করলে আমরা কি করি ক্যাশ বুকের ডেবিট দিকে সেটা রেকর্ড করি, অর্থাৎ ক্যাশ বুকে ডেবিট করি বা ক্যাশ বুকের ডেবিট দিকে লিখি। ঠিক আছে? ঠিক একইভাবে আবার টাকা যদি আমরা ব্যাংক থেকে তুলে নিই, ঠিক আছে? ভালো করে দেখবে টাকা যদি আমরা ব্যাংক থেকে তুলে নিই বা খরচ করি, যদি ব্যাংক থেকে তুলি বা চেকের মাধ্যমে কাউকে পেমেন্ট করি, তখন কিন্তু আমরা সেটা ক্যাশ বুকের ব্যাংক কলমের ক্রেডিট দিকে লিখি, অর্থাৎ ক্যাশ বুকের ব্যাংক কলমে ক্রেডিট করি। ঠিক আছে? তো এই হচ্ছে ক্যাশ বুকের ব্যাংক কলম যেখানে আমরা ডেবিট দিকে টাকা আসলে, চেক আসলে বা চেক পেলে বা ব্যাংকে টাকা জমা করলে ক্যাশ বুকের ব্যাংক কলমের ডেবিট দিকে লিখি। আর টাকা ব্যাংক থেকে তুলে নিলে বা কাউকে চেক ইস্যু করলে আমরা সেটা ক্যাশ বুকের ক্রেডিট দিকে রেকর্ড করি। ঠিক আছে? সেই একই ট্রানজাকশনস গুলো ব্যাংক ও তার পাসবুকে কিন্তু রেকর্ড করে। পাসবুকটা জানবে যে পাসবুক কিন্তু ব্যাংক রেকর্ড করে। পাসবুকে কিন্তু কেউ কোনো ব্যবসায়ী বা আমরা কেউ পাসবুকে কিন্তু কিছু রেকর্ড করতে পারি না। তাই পাসবুক ইজ মেইনটেইনড বাই দ্য ব্যাংক। পাসবুকে কি হয়? পাসবুকে উল্টো করে রেকর্ড হয়। আমাদের ক্যাশ বুকে টাকা আসলে, মানে চেক আসলে বা টাকা জমা করলে ব্যাংকে আমরা ক্যাশ বুকের ডেবিট দিকে লিখি। ব্যাংক কিন্তু দেখো টাকা বা চেক ব্যাংকে জমা পড়লে ব্যাংক কিন্তু তার পাসবুকে ক্রেডিট করে। অর্থাৎ ব্যাংক তার পাসবুকে ক্রেডিট দিকে রেকর্ড করে। ঠিক আছে? ক্যাশ বুকে টাকা ব্যাংকে জমা পড়লে আমরা ক্যাশ বুকের ব্যাংক কলমের ডেবিট দিকে লিখি। কিন্তু ব্যাংক সেই একই টাকা, একই অ্যামাউন্ট পাসবুকের ক্রেডিট দিকে রেকর্ড করে। ঠিক আছে? উল্টোভাবে রেকর্ড করে। একই টাকা লেখে কিন্তু উল্টো দিকে লেখে। ব্যাংক যেটা ক্যাশ বুকের ট্রেডার যেটা তার ক্যাশ বুকের ডেবিট দিকে লেখে, একজন ব্যবসায়ী তার ক্যাশ বুকে যেটা ডেবিট দিকে লেখে, ব্যাংক সেটা তার পাসবুকে ক্রেডিট দিকে লেখে। আবার কেউ টাকা ব্যাংক থেকে তুলে নিলে বা খরচ করলে, আমরা ব্যাংক থেকে টাকা তুলে নিলে বা ব্যাংক থেকে টাকা খরচ করলে
বা কাউকে চেক দিলে বা চেক ইস্যু করলে আমরা কি করি, আমরা তো পাসবুকে ক্রেডিট করি, অর্থাৎ আমরা ক্যাশবুকে ক্রেডিট করি, অর্থাৎ ক্যাশবুকের খরচের দিকে লিখি, কিন্তু ব্যাংক সেটা তার পাসবুকে ডেবিট করে, অর্থাৎ ব্যাংক পাসবুকের ডেবিট দিকে লেখে, উল্টো করে লেখে। ক্যাশবুকে আমরা টাকা আসলে মানে চেক জমা পড়লে বা টাকা ব্যাংকে জমা পড়লে আমরা ক্যাশবুকের ব্যাংক কলমের ডেবিট দিকে লিখি, সেইটা পাসবুক ক্রেডিট দিকে লেখে, পাসবুকে ব্যাংক ক্রেডিট দিকে লেখে। আবার ক্যাশবুকে কোনো টাকা ব্যাংক থেকে তুলে নিলে বা কোনো চেক কাউকে ইস্যু করলে, চেক দিলে, তখন আমরা সেটা খরচ হিসাবে ক্যাশবুকের ব্যাংক কলমের ক্রেডিট দিকে লিখি, আর সেটা ব্যাংক তার পাসবুকের ডেবিট দিকে লেখে। এইভাবে উল্টো উল্টো করে রেকর্ড করে। দেখো, এটাকে আমরা একটা ছবির মাধ্যমে দেখিয়েছি, খুব ভালো করে দেখো। এখানে ছবির মাধ্যমে আমি এটা বোঝাবার চেষ্টা করেছি। ক্যাশবুকে ডেবিট মানে হচ্ছে ডিপোজিট, দেখো, অর্থাৎ ক্যাশবুকে টাকা আসলে ক্যাশবুকের ব্যাংক কলমের আমরা ডেবিট দিকে লিখি, আর পাসবুকে কিন্তু উল্টো, পাসবুকে দেখো ক্রেডিট মানে ডিপোজিট, দেখতে পাচ্ছ আমি গোল করে দেখাচ্ছি। ক্যাশবুকে ডেবিট মানে ডিপোজিট, পাসবুকে কিন্তু ক্রেডিট মানে ডিপোজিট। আবার কোনো টাকা খরচ করলে বা ক্যাশবুক থেকে টাকা বেরিয়ে গেলে আমরা ক্যাশবুকের ক্রেডিট দিকে খরচ বলে দেখাই, ব্যাংক সেটা কিন্তু পাসবুকের ডেবিট দিকে দেখায়। বুঝতে পারছো? ঠিক উল্টো সিস্টেম, ক্যাশবুকে যেটা ডেবিট, পাসবুকে সেটা ক্রেডিট, আবার ক্যাশবুকে যেটা ক্রেডিট বা খরচ, পাসবুকে সেটা ডেবিট বা এক্সপেন্স। ঠিক আছে, উল্টো উল্টো করে রেকর্ড করে। এবার ব্যাপার হচ্ছে, এটা একটু তোমরা ভালো করে দেখো, এখানে কি বলছি। যদি কোনো একটি নির্দিষ্ট দিনে ক্যাশবুকের জমা ব্যালেন্স ডেবিট 100 টাকা দেখায়, ধরো কোনো একটা নির্দিষ্ট দিনে আমরা ক্যাশবুকের ব্যাংক কলমের ব্যালেন্সটা দেখলাম যে ক্যাশবুকের ডেবিট ব্যালেন্স দেখাচ্ছে 100 টাকা দেখায়, তাহলে আহ, ওই দিন পাসবুকে, তাহলে ওই দিন পাসবুকের জমা ব্যালেন্স অর্থাৎ ক্রেডিট 100 টাকা দেখানো উচিত। বুঝতে পারলে? কেননা তো একই জিনিস আমরা রেকর্ড করছি, তাহলে ক্যাশবুকের ব্যাংক কলমের যদি ডেবিট ব্যালেন্স 100 টাকা দেখায় কোনো একটা নির্দিষ্ট ডেটে, তাহলে সেই একই ডেটে পাসবুকের কিন্তু ব্যালেন্সটা ক্রেডিট 100 টাকা দেখানো উচিত, কেননা পাসবুকে ক্রেডিট মানে জমা। কিন্তু কি হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ওই নির্দিষ্ট দিনে ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্সের সঙ্গে পাসবুকের ব্যালেন্সের মিল হচ্ছে না। অর্থাৎ ক্যাশবুকে যদি 100 টাকা ডেবিট ব্যালেন্স আছে, তো পাসবুকে হয়তো অন্য কোনো ব্যালেন্স দেখাচ্ছে, পাসবুকে কিন্তু 100 টাকা ক্রেডিট ব্যালেন্স দেখানোর কথা, কিন্তু সেটা দেখাচ্ছে না। তো কেন এই ক্যাশবুক আর পাসবুকের মিল হচ্ছে না? একই তো টাকা আমরা ক্যাশবুকে লিখছি, আর সেই একই টাকা পাসবুকেও লিখছে ব্যাংক, শুধু অপোজিট করে রেকর্ড করছে। অর্থাৎ ক্যাশবুকে যেটা ডেবিট হচ্ছে পাসবুকে সেটা ক্রেডিট হচ্ছে, আর ক্যাশবুকে যেটা ক্রেডিট হচ্ছে পাসবুকে সেটা ডেবিট হচ্ছে। তাহলে যদি এইভাবে রেকর্ড করা হয়, তাহলে একটা পার্টিকুলার ডেটে ক্যাশবুকের যা ব্যালেন্স হবে পাসবুকেরও সেই একই ব্যালেন্স হবে, কিন্তু অপোজিট ব্যালেন্স হবে। যেমন আমরা উপরে বললাম যে কোনো একটা নির্দিষ্ট দিনে যদি ক্যাশবুকের 100 টাকা ডেবিট বা জমা ব্যালেন্স হয়, তাহলে পাসবুকেও ওই দিনে 100 টাকা ক্রেডিট ব্যালেন্স দেখানো উচিত। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই ক্যাশবুকের যে ব্যালেন্স দেখানো হচ্ছে তার সঙ্গে পাসবুকের ব্যাংকের যে ব্যালেন্স তার মিল হচ্ছে না। তো এই মিল কেন হচ্ছে না, তার কারণগুলো দেখিয়ে আমরা যে বিবরণী প্রস্তুত করি তাকেই বলা হয় ব্যাংক জমার সংগতি বিধায়ক বিবরণী বা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। বোঝা গেল ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কি, ক্যাশবুকে কি রেকর্ড হয়, পাসবুকে কি রেকর্ড হয়, ক্যাশবুক কে রেকর্ড করে, পাসবুক কে রেকর্ড করে, এগুলো আমরা জানলাম। এখন আমরা জানবো যে এই ক্যাশবুকের যে ব্যালেন্স আর যে পাসবুকের যে ব্যালেন্স, এই দুটোর মধ্যে মিল হয় না কেন, না হওয়ার কারণগুলো কি, গড়মিলের কারণগুলো কি। এই গড়মিলের কারণগুলো যদি আমরা ঠিক করে না জানি বা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের বিআরএস করতে খুব অসুবিধা হবে। তাই জন্য সবার আগে জানবো আমরা যে ক্যাশবুকের আর পাসবুকের ব্যালেন্সে কেন ডিফারেন্স হয়। দেখো, এখানে কতগুলো গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি ডিসকাস করছি এই ব্যাপারে, পরপর পয়েন্টগুলো দেখবে। প্রথমে বলছে যে কোনো একটা চেক ব্যাংকে জমা করা হয়েছে। সাপোজ 1 নম্বর পয়েন্টটা দেখো, যে কোনো একটা চেক আমরা ব্যাংকে জমা করেছি। তো ব্যাংকে যখন চেকটা আমরা জমা করছি, মানে নিশ্চয়ই কোনো পার্টি থেকে আমরা একটা চেক পেয়েছি, এবং চেকটা যখন ব্যাংকে জমা করছি তার আগেই আমরা কিন্তু ক্যাশবুকের জমার দিকে অর্থাৎ ডেবিট দিকে সঙ্গে সঙ্গে চেক পেয়েছি বলে টাকাটা রেকর্ড করে দিই ক্যাশবুকের ডেবিট দিকে বা জমার দিকে। ক্যাশবুকের ব্যাংক কলমের ডেবিট দিকে আমরা এই কোনো চেক পেলে সেটা সঙ্গে সঙ্গে রেকর্ড করে দিই, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি তো সঙ্গে সঙ্গে ক্যাশবুকে রেকর্ড করে দিলাম, কিন্তু এই টাকাটা, এই চেকটা পাওয়ার পর সবার প্রথমে আমি ক্যাশবুকের ডেবিট দিকে বা জমার দিকে রেকর্ড করে দিলাম যে আমার ক্যাশবুকের ব্যাংক কলমের টাকা বেড়ে গেছে বলে ক্যাশবুকের চেকটা ব্যাংক কলমে ডেবিট দিকে রেকর্ড করে দিলাম, তার ফলে ক্যাশবুকটা বেড়ে গেল। কিন্তু ওই চেকটা সঙ্গে সঙ্গেই তো আমার ব্যাংকে টাকা পাওয়া যাচ্ছে না। ওই চেকটা নিয়ে আমরা কোনো পার্টি থেকে চেক পেলে সেই চেকটা প্রথমে গিয়ে আমি আমার ব্যাংকে জমা দেবো। আমার ব্যাংক সেই চেকটা নিয়ে যার যার যে পার্টি চেকটা ইস্যু করেছে তার অ্যাকাউন্টে যাবে, তার তার কাছে যাবে, তার ব্যাংকে যাবে, গিয়ে তার ব্যাংক থেকে টাকাটা কালেক্ট করে এনে তবে আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা লিখবে, এবং তবেই আমার পাসবুকে ব্যালেন্সটা বাড়বে। এবং সেইটা করতে 3-4 দিন সময় লেগে যায়। এই 3-4 দিনের মধ্যে যদি আমি ব্যালেন্স টানি, তাহলে দেখবো আমার ক্যাশবুকের ব্যালেন্সটা বেড়ে গেছে, কারণ আমি তো চেকটা পাওয়ার সাথে সাথেই ক্যাশবুকে ডেবিট করে দিয়েছি। কিন্তু পাসবুকে এখনো সেটা জমা হয়নি, কেননা ব্যাংক এখনো সেই টাকাটা ওই পার্টির ব্যাংক অ্যাকাউন্ট থেকে কালেক্ট করে এনে এখনো জমা করতে পারেনি, তার জন্য 3-4 দিন সময় দরকার। তো এই অবস্থায় আমি যদি ব্যালেন্স টানি, তাহলে আমরা দেখবো যে আমার ক্যাশবুকটা বেড়ে গেছে কিন্তু পাসবুকের ব্যালেন্সটা কমে আছে, যার ফলে ক্যাশবুক আর পাসবুকের মধ্যে ডিফারেন্স হয়ে যায়।
এরপরে আরেকটা পয়েন্ট আমি বলতে পারি, ২ নম্বর পয়েন্ট যে কারণে ক্যাশবুক আর পাসবুকের মধ্যে অসুবিধে মানে গরমিল দেখা দেয়, সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে ধরো আমরা একটা চেক ইস্যু করলাম, চেক প্রদান করলাম। তো সঙ্গে, সঙ্গে যে ব্যক্তিকে আমরা চেক ইস্যু করলাম, সঙ্গে, সঙ্গে আমরা আমাদের ক্যাশবুকে চেক ইস্যু করেছি বলে খরচ বলে দেখিয়ে দিলাম। অর্থাৎ ক্যাশবুকের ব্যাংক কলমের ক্রেডিট দিকে সেটা খরচ বলে দেখিয়ে দিলাম। কিন্তু যে ব্যক্তিকে চেকটা আমরা ইস্যু করলাম, সে ওই চেকটা নিয়ে তার ব্যাংকে গিয়ে জমা করবে। তার ব্যাংকের থেকে লোক এসে আমার ব্যাংক থেকে টাকাটা কেটে নিয়ে তবে তার অ্যাকাউন্টে জমা লিখবে এবং তার ব্যাংক থেকে লোক এসে আমার ব্যাংকের টাকাটা কেটে নিয়ে গেলে তবেই আমার পাসবুকে খরচ বা ডেবিট হিসাবে দেখানো হবে। তো সেইটা করতে ৩-৪ দিন সময় লেগে যায়। তো এই অবস্থায় যদি কোনো আমি যদি আমার ক্যাশবুকের আর পাসবুকের ব্যালেন্স টানি, তাহলে আমি দেখব যে আমার ক্যাশবুকে তো আমি ওই চেকটা খরচ বলে দেখিয়ে দিয়েছি, ক্যাশবুক থেকে টাকা কমে গেছে। কিন্তু ওই লোকটা ব্যাংকের লোক এখনো এসে আমার ব্যাংক থেকে টাকা কেটে নিয়ে যায়নি। তাহলে আমার ব্যাংক থেকে টাকা কমেনি। অর্থাৎ আমার পাসবুকে খরচ দেখানো হয়নি। তাহলে এই অবস্থায় আমার পাসবুকটা বেড়ে থাকবে কিন্তু ক্যাশবুকে খরচ দেখানো হয়ে গেছে বলে ক্যাশবুকটা কমে যাবে। এর ফলে ক্যাশবুক আর পাসবুকের মধ্যে ডিফারেন্স হয়ে যাবে। আরো একটা কারণ হতে পারে, আমরা অনেক সময় দেখি যে ব্যাংক আমাদের হয়ে অনেক রকম প্রতিনিধিমূলক কাজ, রিপ্রেজেন্টেটিভ ওয়ার্ক করে থাকে এবং সেইজন্য ব্যাংক কি করে আমাদের থেকে কিছু সার্ভিস চার্জ কেটে নেয়। তো ব্যাংক যখন কোনো সার্ভিস চার্জ কেটে নেয় তখন সেটা কিন্তু ব্যাংক আর আমাদেরকে জানায় না। পরে আমরা পাসবুকের বা ব্যাংক স্টেটমেন্টে দেখতে পাই যে ব্যাংক আমাদের একটা সার্ভিস চার্জ বাবদ কিছু টাকা কেটে নিয়েছে। তো তখন আমরা সেটা দেখার পর ক্যাশবুকে রেকর্ড করি। তো এরকমই ব্যাংক যদি কোনো সার্ভিস চার্জ বাবদ কিছু টাকা কেটে নেয় তাহলে সঙ্গে, সঙ্গে সেটা আমার পাসবুকে ব্যাংক খরচ বলে দেখিয়ে দেয়। অর্থাৎ পাসবুকে ডেবিট দেখায়। পাসবুকে ডেবিট মানে খরচ। কিন্তু সেটা আমার ক্যাশবুকে লেখা হয়নি। তাহলে এই অবস্থায় কি হয়েছে যে আমার পাসবুকে খরচ দেখানো হয়ে গেছে, পাসবুকটা কমে গেছে কিন্তু ক্যাশবুকে খরচ দেখানো হয়নি, তাহলে ক্যাশবুকটা বেড়ে রয়েছে। এর ফলে পাসবুক আর ক্যাশবুকের ব্যালেন্সের মধ্যে ডিফারেন্স হয়ে যায়। আরো একটা ডিফারেন্সের কারণ তোমাদের বলতে পারি, ৪ নম্বর পয়েন্টে বলেছি। সেটা হচ্ছে আমরা জানি ব্যাংক আমাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে অনেক ধরনের কাজ করে দেয়। ব্যাংক অনেক সময় আমাদের ধরো আমি খুব বিজি বিজনেসম্যান, আমার এই এলআইসি প্রিমিয়াম, বাড়ির ভাড়া, ইলেকট্রিসিটি বিল, ছেলেমেয়েদের স্কুল ফিস এগুলো দেওয়ার কথা আমার খেয়াল থাকে না। আমি হয়তো সেই কারণে ব্যাংককে স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, ব্যাংককে বলে দিয়েছি যে এই ডেটে আমার ইলেকট্রিক বিল, এলআইসি প্রিমিয়াম, বাচ্চাদের স্কুল ফিস এগুলো পেমেন্ট করে দেবেন আমার অ্যাকাউন্ট থেকে। তো সেই স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন সেটাকে বলা হয়। সেই স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যাংক যদি আমাকে আমার কোনো খরচ আমার অ্যাকাউন্ট থেকে ঠিক টাইমে পেমেন্ট করে দিল। ধরো ব্যাংক আমাদের ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করলো, এলআইসি প্রিমিয়াম পেমেন্ট করে দিল, বাচ্চাদের স্কুল ফিস পেমেন্ট করে দিল। কিন্তু আমার 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 এগুলো মনে নেই যে আমি কবে ইলেকট্রিসিটি বিল দিয়েছি বা কবে এলআইসি প্রিমিয়াম দিয়েছি এগুলো মনে নেই। ব্যাংক ঠিক টাইম অনুযায়ী সেগুলো পেমেন্ট করে দিয়েছে। কিন্তু সেগুলো আমি আমার ক্যাশবুকে রেকর্ড করিনি। পরে আমি ব্যাংক স্টেটমেন্ট দেখার পর তাহলে বুঝলাম যে ব্যাংক এই জন্য টাকাটা কেটে নিয়েছে, তখন আমি ক্যাশবুকে রেকর্ড করলাম। তাহলে এই অবস্থায় আমি দেখলাম কি যে আমার ব্যাংক থেকে টাকা কমে গেছে, স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন অনুযায়ী ব্যাংক কিছু পেমেন্ট করে দিয়েছে যেটা আমার পাসবুকে খরচ দেখানো হয়েছে, অর্থাৎ পাসবুকের ব্যালেন্স কমে গেছে কিন্তু ক্যাশবুকে এটা খরচ দেখানো হয়নি, অর্থাৎ ক্যাশবুকের ব্যালেন্সটা বেড়ে রয়েছে। তো এই কারণেও ক্যাশবুক আর পাসবুকের মধ্যে ডিফারেন্স হয়ে যায়। আরো একটা কারণ রয়েছে, আমরা পরের পয়েন্টে বলেছি ৫ নম্বরে, যে ব্যাংক অনেক সময় আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসাবে কাজ করে এবং ব্যাংক কি করে আমার হয়ে অ্যাজ এ আমার রিপ্রেজেন্টেটিভ আমার হয়ে আমি কোথাও টাকা ইনভেস্ট করেছি তার সুদ বা লাভ্যাংশ, ইন্টারেস্ট বা ডিভিডেন্ড সেটা কালেক্ট করে অনেক ব্যাংক আমার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে। বা সরাসরি কোনো ইনভেস্টমেন্টের ইন্টারেস্ট বা কোনো ইনভেস্টমেন্টের ডিভিডেন্ড এগুলো আমার পাসবুকে জমা করা হয়ে গেছে, অর্থাৎ ওরা জমা করে দিয়েছে এবং ব্যাংক সেটা জমা নিয়ে পাসবুকে ক্রেডিট বা জমা দেখিয়ে দিয়েছে। কিন্তু এটা ব্যাংক কবে করেছে আমাকে জানায়নি এবং আমি আমার ক্যাশবুকে রেকর্ড করিনি। এর ফলে কি হবে আমার পাসবুকটা বেড়ে যাবে কিন্তু ক্যাশবুকটা কমে যাবে, যেহেতু ক্যাশবুকে জমাটা লেখা হয়নি কিন্তু পাসবুকে জমা লেখা হয়েছে। এর ফলে ডিফারেন্স হয়ে যাবে। এরপরে বলছে ব্যাংক কোনো টাকা ভুল করে জমা লিখে দিয়েছে অথবা ব্যাংক কোনো টাকা ভুল করে খরচ দেখিয়ে দিয়েছে। অনেক সময় বাই মিস্টেক এটা হয়। ব্যাংক কি করেছে, ধরো অন্য কোনো একটা পার্টি আ টাকা জমা দিয়েছে, ব্যাংক ভুল করে আমার অ্যাকাউন্টে সেই টাকাটা জমা করে দিয়েছে, ভুল করে। পরে অবশ্য ব্যাংক ওটা ঠিক করে নেয়। কিন্তু প্রাথমিক অবস্থায় ব্যাংক ওই অন্য লোক টাকা জমা দিয়েছে, আমার অ্যাকাউন্টে সেটা জমা দেখিয়ে দিয়েছে। আমার পাসবুক বেড়ে গেছে কিন্তু ক্যাশবুকে তো এই ভুলটা হয়নি। তাহলে ক্যাশবুকটা আমার একই রয়েছে কিন্তু এই অবস্থায় পাসবুকটা বেড়ে গেল। বা হতে পারে ব্যাংক আমার থেকে কোনো টাকা ভুল করে কেটে নিয়েছে। আমি হয়তো কোনো পেমেন্ট করিনি, অন্য লোক একটা পেমেন্ট করেছে। তার অ্যাকাউন্ট থেকে টাকাটা না কেটে আমার অ্যাকাউন্ট থেকে ভুল করে ব্যাংক টাকাটা কেটে নিয়েছে। এর ফলেও আমার পাসবুকটা কমে যাবে কিন্তু ক্যাশবুকটা কিছুই হবে না। ক্যাশবুক একই আছে কিন্তু এর ফলে পাসবুক কমে যাবে। এর ফলে ক্যাশবুক আর পাসবুকের মধ্যে ডিফারেন্স হয়ে যাবে। অনেক সময় এরকম হয় যে কোনো একজন কাস্টমার, আমার খুব পরিচিত কাস্টমার, বহুদিন ধরে আমাদের সঙ্গে তাদের যোগাযোগ, আমি তার থেকে টাকা পাই, সে আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার জানে। তো সে কি করেছে, সে এই পথ দিয়ে যাচ্ছিল আমার ব্যাংকের পাশ দিয়ে, সে মনে করে আমার টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি জমা করে দিয়েছে আমি যে টাকাটা তার থেকে পেতাম। তো সে জমা করে দিয়েছে, দিয়ে সেও খুব বিজি বিজনেসম্যান, সেও কাজে বেরিয়ে গেছে। আমাকে সে কিছু জানায়নি, আমিও জানতে পারিনি। এরপরে ব্যাংক স্টেটমেন্ট যখন এলো তখন দেখছি যে সেই কাস্টমারটা আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করে দিয়েছে। তাহলে এই অবস্থায় আমি তো পাসবুকে আমার জমা লেখা হয়ে গেছে, ব্যাংক টাকাটা রিসিভ করে পাসবুকে জমা দেখিয়ে দিয়েছে কিন্তু ক্যাশবুকে আমি এখনো জমা লিখিনি। এর ফলে কিন্তু পাসবুক আর ক্যাশবুকের মধ্যে ডিফারেন্স হয়ে যাবে। এরপরে আরো একটা আইটেম আছে
যেমন হচ্ছে ইন্টারেস্ট অন ওভারড্রাফট। আমরা জানি যে ব্যাংকগুলোতে কারেন্ট অ্যাকাউন্ট খোলা হয়, ব্যবসায়ীরা সাধারণত কারেন্ট অ্যাকাউন্ট খোলে এবং কারেন্ট অ্যাকাউন্টে বেশিরভাগ ব্যাংকেই এখন ওভারড্রাফট ফেসিলিটি থাকে, অর্থাৎ ব্যাংকে যে জমা তার থেকে বেশি টাকা ব্যবসায়ীরা তুলতে পারে এবং যখন তাদের কাছে আবার টাকা আসে তখন আবার সেই টাকাটা ব্যবসায়ীরা ওই ব্যাংকে ডিপোজিট করলে ওই যেটুকু এক্সেস টাকা তুলেছে সেইটুকু টাকা ব্যাংক আবার কেটে নেয়। কিন্তু এই যে ওভারড্রাফট ফেসিলিটির জন্য ব্যাংক যে এক্সট্রা টাকা আমাদের দিয়ে সুবিধে দেয়, ওভারড্রাফট দেয়, সেই ওভারড্রাফটের জন্য কিন্তু ব্যাংক মাঝে ইন্টারেস্ট কেটে নেয়। তো সেই ইন্টারেস্টটা যখন ব্যাংক কেটে নেয়, ব্যাংক তখন আমাদেরকে জানায় না, আমাদের পাসবুকের থেকে টাকাটা কেটে নেয়। পরে আমরা ব্যাংক স্টেটমেন্টে জানতে পারি। তো এমন যদি দেখা যায় যে ব্যাংক কোনো ওভারড্রাফটের ইন্টারেস্ট কেটে নিয়েছে এবং পাসবুকে খরচ দেখিয়ে দিয়েছে, অর্থাৎ ডেবিট করে দিয়েছে, কিন্তু সেটা আমরা ক্যাশবুকে আমরা খরচ বলে দেখাইনি, তাহলে এই ঘটনার ফলে পাসবুকে খরচ দেখিয়ে দিয়েছে, ফলে পাসবুকের ব্যালেন্সটা কমে যাবে কিন্তু ক্যাশবুকের ব্যালেন্সটা কমবে না বা একই থাকবে। এর ফলেও পাসবুক আর ক্যাশবুকের ডিফারেন্স হয়ে যাবে। এই রকম নানা কারণে পাসবুক আর ক্যাশবুকের মধ্যে কিন্তু ডিফারেন্স হয়ে যায় এবং সেই জন্যই আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করা দরকার পড়ে। এখন এটার স্টার্টিংটা কিরকম হবে বলছে, দেখো হয়তো ক্যাশবুক আর পাসবুক এই দুটো ব্যালেন্স থাকে। তো আমাদের অঙ্কে যদি ক্যাশবুকের ব্যালেন্সটা দেওয়া থাকে, অর্থাৎ আমরা যদি ক্যাশবুকের ব্যালেন্স নিয়ে বিআরএস করতে শুরু করি, তাহলে আমরা ওই গন্ডগোল যেগুলো হয়েছে, যেগুলোর কারণে গরমিল হয়েছে, সেই গরমিলের কারণগুলো যোগ বিয়োগ করতে করতে আমরা কি করব, পাসবুকের ব্যালেন্সে এসে পৌঁছাবো। অর্থাৎ আমরা যদি ক্যাশবুকের ব্যালেন্স নিয়ে বিআরএস করতে শুরু করি, তাহলে আমরা পাসবুকের ব্যালেন্সে এসে পৌঁছাবো। আবার যদি এরকম হয় যে আমরা যদি পাসবুকের ব্যালেন্স নিয়ে বিআরএস করতে শুরু করি, তাহলে আমরা কিন্তু ক্যাশবুকের ব্যালেন্সে এসে পৌঁছাবো। অর্থাৎ যে ব্যালেন্সটা নিয়ে আমরা বিআরএস করতে শুরু করব, তার অপোজিট বইয়ের ব্যালেন্সটা এসে আমরা পৌঁছাবো। আমরা ক্যাশবুকের ব্যালেন্স নিয়ে বিআরএস করতে শুরু করলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুকে এসে পৌঁছাবো। আবার পাসবুকের ব্যালেন্স নিয়ে বিআরএস করতে শুরু করলে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশবুকে এসে পৌঁছাবো। এইটা হচ্ছে আমাদের বিআরএস কেন করব বা কি কারণে ক্যাশবুক আর পাসবুকের মধ্যে ডিফারেন্স হয়, এই বিষয়ে তোমাদের সাথে আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করলাম। এরপরে সেকেন্ড ভিডিওতে আমি এই বিআরএস এর ওপরে প্র্যাকটিক্যাল প্রবলেম করাবো এবং তার সাথে বিআরএস এর যে রুলসটা আছে, কিভাবে বিআরএস করতে হয়, একটা স্পেশাল রুলস আছে যে রুলসের মাধ্যমে আমরা বিআরএসটা খুব সহজেই করে ফেলতে পারবো এবং কোনো রকম প্রবলেমই হবে না। ইজিলি আমরা একটা সুন্দরভাবে বিআরএস করতে পারবো। একদম ইজি রুল, যে রুলটা কিন্তু কোথাও বইতে সেভাবে লেখা নেই। তো আমি আমার পরের ভিডিওটি তোমরা অবশ্যই দেখবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। খুব ২-১ দিনের মধ্যেই আমি আমার বিআরএস এর সেকেন্ড পার্টের ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, যাতে প্রথম ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আজ এই বলেই এই ভিডিওটি শেষ করলাম। ধন্যবাদ।